আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা তখনও বুঝতে পেরেছেন হয়তো হেডলাইন এবং ব্যানার দেখে যে আমি কি বলতে চাচ্ছি। এই বিষয়টা আসলে কথা বলার আগে গত পরশুদিন রাষ্ট্রপতি পৃথিবীর বিখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের কাছে একটা ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউটা সম্ভবত উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছেন, কারণ যেহেতু ওনার প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সব কিছুই তুলে নেওয়া হয়েছে, ডাক্তার তুলে নেওয়া হয়েছে, এমনকি যতটুকু শুনতে পেরেছি যে ওনার যে বাড়ি, বিশাল বাড়ি, রাষ্ট্রপতি ভবন তো বিশাল ভবন, এই ভবনে যারা কাজ করে তাও প্রায় 70% নেই, মানে 30% আসছে। এছাড়া বাকি সবই কমিয়ে দেওয়া হয়েছে। তবে সিকিউরিটি হেভি টাইট, ওনার সাথে কেউ দেখা করতেও পারেন না, উনিও বাইরে যেতে পারেন না, কোনো কিছুই নেই। এই অবস্থায় উনি সম্ভবত হোয়াটসঅ্যাপের মাধ্যমেই উনি এই ইন্টারভিউটি দিয়েছেন রয়টার্স, যদিও রয়টার্স বলে নাই যে এটা কিভাবে নিয়েছে, কিন্তু বোঝা যায় যে উনি হয়তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারে। তো ওনার যেই ইন্টারভিউটা আপনারা হয়তো অনেকে শুনে থাকতে পারেন, যারা না শুনেছেন আমি একটা সামারি বলছি। আসলে এই সামারিটা বলার আগে আপনাদের বলতে হয় যে বাংলাদেশের ইতিহাসে আরেকটা অস্থির অধ্যায়, আর এর কেন্দ্রে আছেন কিন্তু আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত পরশুদিন রয়টার্সের কাছে তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি অপমানিত, তিনি অবহেলিত, তিনি নিজেই পদত্যাগ করতে চান। মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি নিজেই পদত্যাগ করে আসলে এখন নিষ্কৃতি চাচ্ছেন। ওনার অবস্থাটা এমন যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। মানে আপনারা ভাই যা করবেন করেন, আপনাদের যেহেতু মৌলবাদীদের দেশ, মৌলবাদীরা এই দেশের মালিক বনে গেছেন, আপনারা আপনাদের দেশটাকে নেন ভাই, আমারে জীবনটা ভিক্ষা দেন, আমি চলে যাই, আর নাহলে আমার মাইরা ফেলেন, তাতেও শান্তি। তো এই যে রাষ্ট্রপতি এগুলো বলছেন, এটার মধ্যে দেখেন রাষ্ট্রপতির যেই অভিযোগ, আমাদের শাহাবুদ্দিন সাহেব উনি যে অভিযোগগুলো করছেন, উনি সরাসরি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণরূপে ওনাকে উপেক্ষা করছেন। তার মানে হচ্ছে উনি যেহেতু এক সরকার প্রধান, উনি রাষ্ট্রপতি, তাহলে প্রধানমন্ত্রী ওনার নিচে। তখন প্রধানমন্ত্রী এরা যে কোনো দেশে গেলে সফর করে আসার পরে নর্মাল নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে গিয়ে ওনারা সব ব্যাখ্যা করেন যে কি হয়েছে না হয়েছে, কি চুক্তি হয়েছে এগুলো। কিন্তু ডাক্তার ইউনূস সাহেব এগুলো কিছুই করেননি। উনি শপথ নেওয়ার পর থেকে আর কখনো রাষ্ট্রপতির সাথে দেখা করেন নাই। রাষ্ট্রপতির প্রেস বিভাগ, মানে রাষ্ট্রপতি প্রেস বিভাগ, যেখানে রাষ্ট্রপতি বিভিন্ন বিবৃতি দেন, বার্তা দেন দেশবাসীর উদ্দেশ্যে বিভিন্ন কিছু, এই প্রেস বিভাগ পুরো প্রেস বিভাগের সরাই দিছে। তার মানে হচ্ছে উনি ঈদের শুভেচ্ছা, ওই পূজার শুভেচ্ছা, রোজার শুভেচ্ছা কোনো কিছুই উনি আর দিতে পারছেন না, কারণ হচ্ছে ওনার প্রেস বিভাগই নেই, এটা পুরোটাই নেই। আর সবচেয়ে বড় অপমান এবং অপমানিত যেটা হয়েছেন সেটা হচ্ছে যে উনি এখনো সাংবিধানিক রাষ্ট্রপতি, এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। এরা সবাই সংবিধানের কথা বলে রাষ্ট্রপতিকে মানে, কিন্তু এক রাতে উইদাউট এনি ইনফরমেশন, কোনো ইনফরমেশন ছাড়া, কোনো কথাবার্তা ছাড়া, কোনো লিখিত ডকুমেন্টস ছাড়া পৃথিবীর সমস্ত দূতাবাস থেকে অ্যাট এ টাইম রাষ্ট্রপতির ছবি সরায় নিলেন। এটা কিন্তু বিশেষ অপমানজনক। আসলে রাষ্ট্রপতির ছবি যে বিভিন্ন দূতাবাসে রাখতে হবে তা না, তবে পৃথিবীর সব দূতাবাসে অলিখিত একটা নিয়ম আছে যে রাষ্ট্রপতির ছবি রাখতে হয়, প্রধানমন্ত্রীর ছবি রাখতে হয়। কিন্তু তারা এইটা করে তারা এই শাহাবুদ্দিন সাহেবকে টোটালি ডেস্ট্রয় করে ফেলছেন। এবং এটা পাবলিকের কাছে যেমন, পৃথিবীর বিভিন্ন দেশের কাছে এটা একটা খারাপ বার্তা গেল। দেখেন, এই যে ছবিটা সরানো, এই ছবিটা সরানোতে উনি কিন্তু এতই অপমানিত বোধ করেছিলেন যে উনি যে আর্তনাদ হিসেবে একটা চিঠি লিখেছিলেন ডাক্তার ইউনূসের কাছে, কিন্তু ডাক্তার ইউনূস সাহেব সেই চিঠিটারও কোনো জবাব দেননি। তো আজকে, আজকে বলছি আমি, গতকাল যখন ঘোষণা হইল যে ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচন পর্যন্ত তিনি আছেন, তার মানে উনি আসলে নির্বাচনের পর পর্যন্ত থাকতে বাধ্য। তার কারণটা কি জানেন?
একটা নির্বাচিত সরকার বা নির্বাচিত সংসদের হাতে পরবর্তীতে ক্ষমতা দেওয়া হতো। ক্ষমতাটা দেওয়া হয় মানে নির্বাচিত সংসদ আসে, ওরা তখন আপনার শপথ নেয়, শপথ নেওয়ার পরে তার একজন স্পিকার নির্বাচন তো করে, স্পিকার আসে, এরপরে একটা রাষ্ট্রপতির যে কদিন মেয়াদ থাকে সে মেয়াদ পূর্ণ হওয়ার পরে এই ওরা আবার নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানের সহিত যায়। কিন্তু দেন গতকালকে প্রচার হলো, মানে নির্বাচন কমিশন বললো যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখেই নির্বাচন ডেট ঘোষণা করে, তফসিল ঘোষণা করছে। আর ঠিক গতকালই আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের এই ইন্টারভিউটাও এট এ টাইম প্রকাশ করলেন যে উনি সময়ের আগেই পদত্যাগ করে উনি চলে যেতে চান, উনি এখানে থাকতে চান না। তার মানে উনি, যেহেতু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত, 12 তারিখের নির্বাচন, সুতরাং 12 তারিখ পর্যন্ত উনি থাকতে হবে, এইটাতে কোনো বিকল্প নাই, কারণ সাংবিধানিক ব্যাপার। তবে উনি যদি এই মুহূর্তে ছাড়তে চান তাইলে হচ্ছে যে ওনাকে স্পিকারের হাতে ক্ষমতা দিতে পারেন। স্পিকার তো নাই, স্পিকার তো আগেই পদত্যাগ করেছে, ডেপুটি স্পিকার আছে, উনি জেলে, শুধু উনি ক্ষমতাটা দিয়ে যাবেন কাকে। এই জন্যই উনি বলছেন যে এই নির্বাচনের পরে ওনার সময় তো আরো 2 বছর 2.5 বছর আছে, উনি আর চান না, উনি নতুন সরকার আসলেই উনি সরে দাঁড়াবেন। এখন এই যখন অবস্থা, তখন দেখেন আওয়ামী লীগ অলরেডি নির্বাচনে নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের দল নাই, কিচ্ছু নাই, এই অবস্থা। সুতরাং আওয়ামী লীগ তো নির্বাচন করবে না। সুতরাং আগামী রাষ্ট্রপতি কে হবে, ক্ষমতায় কে আসবে না আসবে সেটার ব্যাপারও ওনার কোনো ইয়ে নাই, যে যেই আসবে আসুক, উনি ক্ষমতা ছেড়ে দিবেন। তো রাষ্ট্রপতি একটা কথা বলেছে যে ওনার সাথে পুরো ইন্টারিম গভর্নমেন্ট যদিও খারাপ ব্যবহার করেছে বা ওনার সাথে দেখা করে নাই, কিছু করে নাই, তবে সেনা প্রধান ওয়াকারুজ্জামান প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ করেছে। উনি বিদেশ গেলে বা বিদেশ থেকে আসলে এগুলো উনি রাষ্ট্রপতিকে বলেছেন, এবং উনি রাষ্ট্রপতিকে বারবার অনুরোধ করেছেন যে পরবর্তী গণতান্ত্রিক একটা সরকার না আসা পর্যন্ত আপনি থাকেন, কারণ সেনাবাহিনী ক্ষমতা দখলের কোনো পরিকল্পনা নেই। এগুলো সব রাষ্ট্রপতিরই কথা। সুতরাং এই সমস্ত ঘটনার পরে আপনার একটা প্রশ্ন আসে যে বাংলাদেশের রাজনীতি কি নতুন এক মোড় নিতে যাচ্ছে কিনা, রাষ্ট্রপতি কি সত্যি সরে দাঁড়াবেন, নাকি এর পিছনে আরো গভীর রাজনৈতিক হিসাব লুকিয়ে আছে, কোনটা মনে হয়? তবে এখন পর্যন্ত যতটুকু বোঝা বোঝা যাচ্ছে বা যতটুকু ইনফরমেশন আছে, তাতে হচ্ছে যে যদি কোনোভাবে ইউনূস গভর্নমেন্ট যদি কোনোভাবে জামাত এনসিপিকে সরকারে বসিয়ে দিতে পারে, তাহলে রাষ্ট্রপতিকে সরাসরি জেলে যেতে হবে। কেন জেলে যেতে হবে সেটা এখন বলছি। কারণ হচ্ছে যে জামাত এবং এনসিপি যদি আসে, তাহলে রাষ্ট্রপতিকে তারা, এই রাষ্ট্রপতি যে ওথ নিয়েছে, মানে যে শপথ নিয়েছে, রাষ্ট্রের যে শপথ নিয়েছে সেই শপথ ভঙ্গের দায়ে ওনাকে জেলে যেতে হবে। তার কারণ হচ্ছে এরা শপথ ভঙ্গ করেছে বলছে এই জন্য যে মিথ্যাচার করেছে। সেটা হচ্ছে, মনে আছে আপনাদের সকলের, মানব জমিনের সম্পাদকের সাথে একটা ইন্টারভিউ, যেখানে উনি বলেছিলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোথায় পদত্যাগ পত্রটা জমা দিয়েছেন সেটা একটু দেখানোর জন্য, এবং ওনার কাছে নাই, উনি এই খবরও জানেন না, উনি অনেক জায়গায় খোঁজ দিয়েছেন, কেউ পদত্যাগ পত্র দেখাতে পারেননি। এইটা নাকি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, আপনার গুরুতর আইন লঙ্ঘনের কাজ করে, মানে রাষ্ট্রের একটা গোপন জিনিস উনি মুখ থেকে বের করে দিয়েছেন, যেটা উনি ওত, উনি যে ওত নিয়েছেন, উনি যে শপথ নিয়েছেন, শপথের সাথে যায় না। মানে রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ওনারা যখন শপথ নেন, তখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো গোপন রাখার সেগুলো গোপন রাখতে হলে পাবলিকলি প্রকাশ করা যাবে না। এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেননি বা পদত্যাগপত্র পাওয়া যায়নি, এইটা নাকি উনি চরম অন্যায় করেছেন, আর এই কারণেই ওনাকে জেলে ঢুকানো হবে। এবং জেলে ঢুকানোর পরেও ওনার বিরুদ্ধে এই যে 250-300 যে হত্যা মামলা আছে সবগুলোতে ওনাকে জড়ানো হবে, বলা হবে যে উনি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থাতেও এগুলো নিয়ন্ত্রণ করতে পারেননি, এই জন্য ওনাকেও হুকুমের আসামি করে জেলে ঢুকানো হবে। এটা হচ্ছে জামাত এনসিপি এবং ডক্টর ইউনূসের প্ল্যান। আর যদি যদি কোনো কারণে বিএনপি ক্ষমতায় চলে আসে, তাহলে যে প্ল্যানটা আছে, বিএনপি ক্ষমতায় আসলে হয়তো ওনাকে ঠিক স্পিকার নির্বাচিত করে এবং একজন নতুন রাষ্ট্রপতি নিয়োগ করার পরে
ওনাকে হয়তো একটা সেফ এক্সিট দিয়ে দেওয়া হবে যে আপনাকে এতক্ষণ সময় দেওয়া হলো, হয়তো 24 ঘন্টা বা 12 ঘন্টা, যে আপনি দেশ ত্যাগ করেন। উনি দেশ ত্যাগ করার পরে হয়তো বিএনপি মামলা করতেও পারে, নাও করতে পারে, সেটা অন্য বিষয়। তার মানে এটা হচ্ছে যে একটা নির্বাসন, ওনাকে নির্বাসন। এই জন্য আমি লিখেছি যে জেল না নির্বাসন। কিন্তু এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে ইনুস গভর্নমেন্ট, জামাত এবং এনসিপি মিলিয়ে যেটা পাকাচ্ছে সেটা হচ্ছে ওরা যেন তেন একটা নির্বাচন করে যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে রাষ্ট্রপতি সাহেব উনি ঢুকে যাবেন জেলে, ইনুস সাহেব হয়ে যাবেন রাষ্ট্রপতি। এই হচ্ছে যে ওনাদের কাহিনী, যার কারণে এটা লিখলাম বা এটা আপনাদেরকে বললাম। সুতরাং আপনারাও ভাবুন, চোখ কান খোলা রাখুন, কিছু একটা হতে যাচ্ছে, হয়তো খুবই ভালো কিছু একটা হবে। জয় বাংলা, জয় বাংলা। বাংলাদেশের রাজনীতি যখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সরগরম, তখনই বড় একটা বোমা ফাটালেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 16 মাস ধরে মুখ বুঝে সহ্য করা রাষ্ট্রপতি শেষ পর্যন্ত মুখ খুললেন দেশীয় কোনো সংবাদ মাধ্যমে নয়, বিদেশি বার্তা সংস্থা রয়টার্সের কাছে। রয়টার্সের কাছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে শুধু অপমানই উপহার দিয়েছেন, তার কণ্ঠ রোধ করা হয়েছে। নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে চান। দর্শক, 2025 সালের 15 মে রাষ্ট্রপতি নিয়ে করা আমাদের একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম পদত্যাগের দাবি সফল না হওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার তার মেডিকেল থেকে প্রেস উইং সহ নানা সুবিধাগুলো একে একে বাতিল করেছিল। আমরা দেখিয়েছিলাম রাষ্ট্রপতি কিভাবে বঙ্গভবনের 4 দেয়ালের মাঝে বন্দী হয়ে আছেন। এবার নিজ মুখে রাষ্ট্রপতি সেসব বললেন বার্তা সংস্থা রয়টার্সের কাছে। তবে রয়টার্সের রিপোর্টটি থেকে একটি জটিল প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক, এখানে প্রশ্ন ওঠে, এতটা অপমান সহ্য করেও রাষ্ট্রপতি এতদিন কেন পদে থেকেছেন, কেন তিনি পদত্যাগ করেননি? তার উত্তর আমরা দিয়েছিলাম আরেকটি ভিডিওতে, যেটি প্রচার হয়েছিল 2024 সালের 20 সেপ্টেম্বর, যেখানে বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না, এমনকি ছুটিতেও যেতে পারবেন না। এবার রাষ্ট্রপতি নিজ মুখে রয়টার্সকে বলেছেন তিনি সাংবিধানিক দায়িত্ব রক্ষার স্বার্থেই পদে আছেন, নির্বাচন হলে তিনি পদত্যাগ করে চলে যেতে চান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই পদত্যাগের ইচ্ছাকে বলা যেতে পারে অপমানের জবাব, মধ্যমেয়াদী চুক্তি। এমন প্রেক্ষাপটে আমাদের নতুন প্রশ্ন হলো, এই মুহূর্তে সাংবিধানিক জটিলতার এই কমেডি অফ ইরর্স কিভাবে কাজ করছে? সংবিধানের সর্বোচ্চ পদের ব্যক্তিকে অসম্মান করে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি কিভাবে সাংবিধানিক পদে থাকেন? 11 ডিসেম্বর সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। গত 16 মাস ধরে হচ্ছে, হবে, দিচ্ছি, দিব, এমন বহু শঙ্কা আর দোলাচলের মধ্যে নির্বাচনের তফসিল নিঃসন্দেহে দেশের মানুষের কাছে ছিল বড় একটি খবর। কিন্তু তার প্রায় 2 ঘন্টা পর বড় একটি বোমা ফাটালো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। রয়টার্সের এক্সক্লুসিভ খবরটির শিরোনাম হলো, বাংলাদেশ প্রেসিডেন্ট ফিলিং হিউমিলেটেড, ওয়ান্টস টু স্টেপ ডাউন হাফওয়ে থ্রু টার্ম। যার অর্থ হলো বাংলাদেশের রাষ্ট্রপতি অপমানিত বোধ করেছেন, মেয়াদের মাঝপথে পদত্যাগ করতে চান। বঙ্গভবনে বসে মুখোমুখি কোনো সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই সাক্ষাৎকার দেননি। রয়টার্সের সাংবাদিক কৃষ্ণা এন দাসকে হোয়াটসঅ্যাপে এই সাক্ষাৎকার দিয়েছেন, বলেছেন তিনি চলে যেতে চান, তিনি চলে যেতে আগ্রহী। রয়টার্স বলছে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি তার প্রথম মিডিয়া সাক্ষাৎকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খোলাখুলি জানিয়েছেন তিনি তার মেয়াদের মাঝপথে অর্থাৎ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর পদত্যাগ করতে চান। কেন? তার সোজাসাপটা উত্তর, তিনি অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস, তাদের দ্বারা অত্যন্ত অপমানিত বোধ করেছেন। দর্শক, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশটির সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। সাংবিধানিক অন্য পোস্টগুলোতেও তিনি নিয়োগ দিয়ে থাকেন। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর থেকে দায়িত্বে আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও ক্ষমতার বিচারে বাংলাদেশের রাষ্ট্রপতির পদটিকে অলংকারিক বলে সমালোচনা করা হয়, তবে ক্ষমতা যাই হোক না কেন 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাষ্ট্রপতি ইস্যুটি নানা সময় ঘুরে ফিরে আসছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী দেখে নেওয়া যাক, অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস,
কিভাবে রাষ্ট্রপতির প্রতি এই অপমান উপহার হিসেবে পাঠিয়েছেন। রাষ্ট্রপতি নিজেই রয়টার্সকে বলেছেন, গত প্রায় 7 মাস ধরে ডক্টর ইউনূস তার সঙ্গে সাক্ষাৎ করেননি। দর্শক, গত 15 মে প্রচারিত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সংবিধানের 48-এর 5 নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে, সরকার প্রধান রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন। সংবিধানের এই ধারা মতে সাধারণত প্রধানমন্ত্রী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিদেশ সফরের পর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। সফরে যেসব অগ্রগতি হয়েছে সেগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এমনকি বিগত সরকারের আমলে কোনো দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসলে তিনি যখন রাষ্ট্রপতির সাথে দেখা করতে যেতেন তখন বঙ্গভবনে প্রধানমন্ত্রীও যেতেন। কিন্তু অধ্যাপক ইউনূসের 15টি বিদেশ সফরের পর এমনটি একটি বারের জন্য দেখা যায়নি। মনে হতে পারে বঙ্গভবন আর প্রধান উপদেষ্টার কার্যালয় দুটি যেন ভিন গ্রহে অবস্থিত। তবে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী রাষ্ট্রপতির জন্য সবচেয়ে বড় আঘাতটা আসে গত সেপ্টেম্বরে। রাষ্ট্রপতি জানিয়েছেন, বিশ্বজুড়ে বাংলাদেশের দূতাবাস, কনসুলেট এবং হাই কমিশনগুলো থেকে তার ছবি হঠাৎ করেই সরিয়ে ফেলা হয় এক রাতেই। শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু এটা একটা সাংবিধানিক প্রধানের জন্য বিশাল প্রতীকী আঘাত। রাষ্ট্রপতি বলেছেন, তিনি অনুভব করেছেন এর মাধ্যমে জনগণের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে, যেন সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে। দর্শক, গত 15 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছিলেন। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, এই নির্দেশটি ছিল মৌখিক এবং অনানুষ্ঠানিক। লিখিত সার্কুলার বা আদেশ জারি করা হয়নি। রাষ্ট্রপতি রয়টার্সকে বলেছেন, তিনি বিষয়টি নিয়ে ডক্টর ইউনূসকে চিঠিও লিখেছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আক্ষেপ করে বলেছেন, মাই ভয়েস হ্যাজ বিন স্টিফলেড, মানে তার কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, মন খুলে সমালোচনা করার কথা বলা সরকারের সময় দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তিটি বলেছেন তার কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছে। বিদেশি দূতাবাস ও মিশন থেকে ছবি সরানো নিয়ে রাষ্ট্রপতি এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে লিখেছিলেন, আমার কোনো অনুযোগ নেই, তবে আছে বুক ভরা আর্তনাদ। দর্শক, গত বছরের 19 অক্টোবর জনতার চোখের সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেয়া রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র তাকে দিয়ে যাননি। এরপর সরকারের আইন উপদেষ্টা রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন বলে গুরুতর অভিযোগ করেন প্রকাশ্যে। তারপরে শুরু হয় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন। 2 দিন বঙ্গভবনের সামনে হাউকাউ করে চুপসে যায় তারা। কেন চুপসে যায় সে প্রশ্ন রয়টার্স সরাসরি না করলেও রাষ্ট্রপতির কথায় কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। রাষ্ট্রপতি বলেছেন, তিনি সাংবিধানিকভাবে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন, আর জেনারেল ওয়াকার চান দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে যাক এবং রাজনৈতিক ক্ষমতা দখলের কোনো ইচ্ছাই সেনাপ্রধানের নেই। রাষ্ট্রপতি জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে কোনো রাজনৈতিক দল তাকে পদত্যাগ করতে বলেনি। দর্শক, আমরা 15 মের ভিডিওতে জানিয়েছিলাম, রাষ্ট্রপতির বিরুদ্ধে পদত্যাগের আন্দোলন ব্যর্থ হওয়ার পর সরকারের তরফ থেকে একে একে তার সব সুবিধা কেড়ে নেওয়া হয়, বাদ দেওয়া হয় তার প্রেস উইংকে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতিও। চলতি বছরের 29 জানুয়ারির পর থেকে বঙ্গভবনের ওয়েবসাইটে নতুন কোনো ছবি বা তথ্য আপলোড করা হয় না। এমনকি রাষ্ট্রপতি ও তার স্ত্রীর জন্য নির্ধারিত চিকিৎসক সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলে সেটিরও অনুমোদন দেওয়া হয়নি। প্রশ্ন হলো, গত 16 মাসে এতটা অপমানিত বোধ করার পরও কেন মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেননি? রয়টার্সকে রাষ্ট্রপতি বলেছেন, তিনি সাংবিধানিক সংকটে পড়তে চাননি। তিনি বলেছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত তার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হওয়ায় তিনি তার অবস্থান ধরে রেখেছেন। দর্শক, এই যে সাংবিধানিক সংকটের কথা বলেছেন, কথা আমরা জানিয়েছিলাম গত বছরের 20 সেপ্টেম্বরের ভিডিওতে। বলেছিলাম কেন রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না, এমনকি ছুটিতেও যেতে পারবেন না। দর্শক, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে রাষ্ট্রপতি হওয়ার কথা স্পিকার। আবার বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র থেকে স্বীয় পদ ত্যাগ করতে পারেন।
কিন্তু স্পিকার তো বহু আগেই পদত্যাগপত্র জমা দিয়ে রেখেছেন। যদিও সেই পদত্যাগপত্র নিয়ে আছে বিতর্ক, আবার ডেপুটি স্পিকার আছেন জেলে। রাষ্ট্রপতি ছুটিতেও যেতে পারবেন না কেন? সে প্রশ্নের উত্তর হলো, রাষ্ট্রপতি নিজের ছুটি নিজেই মঞ্জুর করেন। সর্বোচ্চ 4 মাসের ছুটি মঞ্জুর করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দায়িত্ব দিয়ে যেতে হয় স্পিকারকে। স্পিকারকে জানিয়ে যেতে হয় তিনি ছুটিতে যাচ্ছেন। দর্শক, রয়টার্সের খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি এখন চলে যাওয়ার জন্য প্রহর গুনছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেলে তিনি নিতে চান মুক্তির স্বাদ। যদিও বিগত তত্ত্বাবধায়ক সরকারগুলোর আমলে যারা রাষ্ট্রপতি ছিলেন তারা পরবর্তী রাজনৈতিক সরকারের সময় মেয়াদ শেষ করতে পেরেছিলেন। যেমন সবশেষ অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ বিগত আওয়ামী লীগ সরকারের সময় মেয়াদ পূর্ণ করে বিদায় নিয়েছিলেন। কিন্তু বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই জানিয়েছেন তিনি মাঝ পথে ইস্তফা দিতে চান। তবে তার আগে বিদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া রাষ্ট্রপতির এমন মন্তব্যগুলো বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে। এটি অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতার নজিরকে সামনে এনেছে, সাথে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যহীনতাকে তিনি একটি দায়লিক প্রমাণ হিসেবে রেখে দিলেন। রয়টার্সের সবশেষ প্রশ্ন ছিল, শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির যোগাযোগ আছে কিনা? তবে রাষ্ট্রপতি এই প্রশ্নের উত্তর দিতে চাননি। বলেছেন, রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি স্বাধীন কোনো দলের সাথে যুক্ত নন। যদিও বলেছেন গত 16 মাসে তার কণ্ঠ ছিল স্তব্ধ। রাষ্ট্রপতি এসব মন্তব্যের ব্যাপারে রয়টার্স অধ্যাপক ইউনূসের প্রেস সচিবের মন্তব্য জানার চেষ্টা করেও পায়নি। ব্রেকিং নিউজ, রাষ্ট্রপতি চুপ্পু, উনি পদত্যাগ করতে চান। রয়টারের সাথে এক সাক্ষাৎকারে উনি বলেছেন যে উনি বর্তমান সরকারের অধীনে উনি এম্বারেস বোধ করছেন, কারণ ওনার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি বিভিন্ন কারণে উনি বর্তমানে এম্বারেস বোধ করছেন। উনি পদত্যাগ করতে চান। যখন রাষ্ট্রপতি বলবেন যে আমি পদত্যাগ করতে চাই, সেখানেই রাষ্ট্রপতির কমিটমেন্টের প্রশ্ন আসে, এবং সেই লেস কমিটমেন্টের রাষ্ট্রপতিকে তো আর ক্ষমতা রাখা যায় না। তবে বর্তমানে সাংবিধানিক ক্রাইসিস দেখা দিচ্ছে, তাই না? এবং সাংবিধানিক ক্রাইসিস দেখা দেওয়ার সাথে সাথে 3 জন মূলত সরকারকে টিকে রাখতে চাচ্ছেন, আদিলুর রহমান, রেজওয়ানা এবং আসিফ নজরুল। কারণ এরা জানে এই সরকারের পতন হলে এরা বিপদে পড়তে পারে, কারণ এরা অনেক কিছু করেছে যেগুলো আসলে অসাংবিধানিক এবং যেগুলো আসলে আমাদের নৈতিকতার বিরোধী। তাই এই সব কিছু মিলিয়ে বর্তমানে একটি বিরাট ক্রাইসিস দেখা দিয়েছে। এটা হচ্ছে ব্রেকিং নিউজ। কিন্তু এখানে খুব একটা অবাক আমি হইনি। আমি আপনাদেরকে বলেছিলাম যে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হওয়া প্রায় অসম্ভব। আমি বলেছিলাম যে কিনা সেনাবাহিনীর প্রধান ওয়াকারের উচিত ক্ষমতা গ্রহণ করা এবং নির্বাচনটি দ্রুত দিয়ে দেয়া, আবার এর সাথে মতো যেন প্রলম্বিত না করেন। আমি বলেছি যে বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই নির্বাচন হবে না, হতে যাচ্ছে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো চান্সই আর রইল না, কারণ আপনারা জানেন 29 তারিখে হচ্ছে লাস্ট ডেট সেখানে কিনা আপনার নমিনেশন সাবমিট করার। কিন্তু তারেক রহমান দেশে আসেনি, আসার কোনো চান্স আমি দেখি না। খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা অচিরেই আসবে, এবং তারেক রহমানের ইমেজ অলরেডি যা ছিল তারও 12টা বেজেছে। তারেকের কোনো ন্যাশনাল আইডিও নাই, অর্থাৎ এনআইডিও নাই, তার নিজের পাসপোর্টও নাকি তার কাছে নাই, এবং ব্রিটিশ পাসপোর্ট তার আছে আমরা মোটামুটি নিশ্চিত। এসব কিছু মিলে তারেক বাংলাদেশে আসবে, এনআইডি নিবে, নির্বাচনপত্র সে নমিনেশন দাখিল করবে, সবকিছু মিলে তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়া এখন বর্তমানে ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে 29 তারিখ হিসাব করে যা ডিসেম্বরের প্রায় অসম্ভব। সবকিছু মিলে বিএনপিও একটা ভীতিখিস্ত্রী অবস্থায় পড়বে বিএনপির সামনে, কারণ বিএনপি খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমান যেখানে আসছে না, আসতে পারছে না, আসতে চাইছে না, সবকিছু মিলে বিএনপির ভিতরে ফাটল দেখা দিবে। যে ফাটলের কথা আপনাদেরকে আমি কয়েক মাস আগে বলেছিলাম যে বিএনপি ফাটল ধরবে, এবং ধরে গেছে। আমার প্রতিটি কথাই ফলে গেল, প্রতিটি কথাই আমার ফলে গেল, ফলল না? সুতরাং চুপ্পু দারুণ কাজটা করেছেন, যাকে বলে একেবারে তুরুপের তাস। উনি খেলা দেখিয়ে দিয়েছেন উনি কি করতে পারেন, দেখিয়ে দিলেন, পারলে ঠেকা। বর্তমানে অনেকে বলতে পারেন যে ওয়াকার ক্ষমতা নিবেন না, ওয়াকারের জায়গায় অন্য কেউ ক্ষমতা নিবেন, তার পরবর্তীতে জাহাঙ্গীর টাঙ্গির যারা আছে তারা নিবেন। আসলে কথা সত্য না, ওয়াকারই ক্ষমতা নেওয়া উচিত, এবং এছাড়া বর্তমান সাংবিধানিক ক্রাইসিস থেকে বের হওয়ার কোনো উপায় নেই। ওয়াকার আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। উনি বলেছিলেন ওনার উপরে বিশ্বাস রাখতে, ওনার উপরে বিশ্বাস রেখেছি। তাহলে উনি এখন ক্ষমতা নিয়ে বর্তমান নির্বাচনের দিকে এগিয়ে যান, এবং অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে বাংলাদেশে। যারা অন্যায় করেছে বা যারা বিচারাধীন, ওকে, তাদেরকে সাইডে রাখেন,
আপনারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবেন না, আবার বিএনপিও কি করবে বুঝতে পারছি না, রাজাকারদেরকে আপনারা ক্ষমতায় বসাবেন, এনসিপিকে ক্ষমতায় বসাবেন, এই চাংরা পোলাপানদের ক্ষমতায় বসাবেন, আমরা মানব না, মানতে রাজি না, দেশে কেউ মানবে না। সুতরাং দেশে শান্তি আসুক, বহুদলীয় গণতন্ত্র আসুক, সবাই নির্বাচন করুক, এটার জন্য একটু টাইম নেন, ওয়াকার সাহেব একটু টাইম নেক। কিন্তু বর্তমান সরকারের যে নির্বাচন হচ্ছে না, আর কোনো বোধহয় সন্দেহ থাকলো না। এবং সামনে যে ফেব্রুয়ারি নির্বাচনটা পিছিয়ে যাবে, এ কথাও তো আমার সত্যি হয়ে গেল। কি হইল না? তবে ওয়াকার যে একটা খেল দেখালেন ভাই, ওহ দুর্দান্ত, দুর্দান্ত খেল দেখিয়েছেন ওয়াকার, সরি চুপ্পু। ওয়াকারও দেখালেন, চুপ্পুও দেখালেন, কারণ ওয়াকার জানতেন এটা হবে, তাই না? সুতরাং ওয়াকার চুপ্পু শেষ পর্যন্ত খেল দেখালেন আমাদের। এবং এই ক্ষেত্রে ভারতের একটি ভূমিকা আছে, কারণ ভারত বাংলাদেশে এমন কোনো নির্বাচন মেনে নেবে না যে নির্বাচনে তাদের কোনো বন্ধু থাকবে না। আপনারা মানেন বা না মানেন, আমি মানি বা না মানি, বা ভারত আমাদের, আপনি বলতে পারেন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র না, বলতে পারেন, কিন্তু আমাদের প্রতিবেশী ভারত, ভারতের কোনো ইন্টারেস্ট থাকবে না আমাদের নির্বাচনে, এটা হয় না। কারণ বাংলাদেশ জন্মের পেছনে ভারতের একটি ভূমিকা ছিল, আমাদেরকে স্বাধীনতার যুদ্ধে ওনারা হেল্প করেছিলেন। তাই বাংলাদেশকে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র, একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাদের সব বিষয়ে দখলদারিত্ব দেখাবে। এবং বাংলাদেশে আমরা চাই না ভারত দাদাগিরি করুক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভারতের ইন্টারেস্ট থাকতে হবে, থাকবে। এবং সেখানে পার্লামেন্টে তারেক রহমান বসবে, প্রধানমন্ত্রী হবে, বিএনপি জামাতের সঙ্গে এতদিন বন্ধুত্ব করেছে, এখন বিএনপি ক্ষমতা দেশ চালাবে, আর বিরোধী দল হবে জামাত। ভারত কোশ্চিনকালেও মেনে নেবে না এটা, এটা হতে পারে না। বাংলাদেশের বিরোধী দল কখনো জামাত হতে পারবে না। বাংলাদেশ সেকুলার দেশ, এখানে ধর্ম সবার, আমরা সবার সম অধিকার কায়েম করব। এই জন্য 1971 সালে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছিলেন, এবং আমরা এখন অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে আছি। তাই 71 চেতনা আমরা মরতে দেব না। চুপ্পু স্যার যা খেলটা দিলেন না স্যার, ওয়াকার স্যার যা খেলটা দিলেন না স্যার, সুপার। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এমন একটা আজকে তফসিল ঘোষণা হয়েছে, এবং এটা নির্বাচনটা হবে কি হবে না নানান কথা আছে। আমরা আগে থেকেই বরাবরই বলছিলাম যে হবে না, আবার যদি হয়েও যায় অবাক হবার কিছু থাকবে না, কারণ এই নির্বাচনটাকে প্রতিহত করবে কে? আওয়ামী লীগ ছাড়া কেউ প্রতিহত করার আছে? বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো কি প্রতিহত করবে? না। তারা চাইবে যে নির্বাচনটা যেনভাবে যে কোনোভাবে, সেটা একপাক্ষিক হোক আর 20% জনগণের মধ্যে নির্বাচন হোক, তারা চাইছে নির্বাচনটা হয়ে যাক। আওয়ামী লীগ যদি প্রতিহত না করে, বিদেশি লোক এসে, ইউকের লোক এসে, ইন্ডিয়ান লোক এসে বাংলাদেশের নির্বাচন প্রতিহত করবে না। কাজেই সামনের দিনগুলোতে আর 2 মাস আছে, 2 মাস পরে নির্বাচন। এই 2 মাসের মধ্যে আওয়ামী লীগ আসলে প্রতিহত করতে পারবে কিনা সেটা খুব বড় ধরনের প্রশ্ন, কারণ 1.5 বছরেও আওয়ামী লীগের আসলে কোনো কার্যক্রম সত্যিকার অর্থে দেখার মতো কার্যক্রম নাই, সোজা কথা যদি বলতে হয়। এখন আন্তর্জাতিক কূটনৈতিক কিছু কার্যক্রম চলছে, সেই কার্যক্রমগুলো যদি নির্বাচনকে ঠেকিয়ে দিতে পারে সেটি তাহলে ভিন্ন বিষয় হবে, কারণ বিশ্ব বলছে যে সব দলের অংশগ্রহণে, আওয়ামী লীগের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন করতে। কিন্তু এখনো পর্যন্ত আসলে আজকেই এটা বলার সময় আসেনি যে 12 ফেব্রুয়ারি আসলে এই নির্বাচনটা হচ্ছে কিনা। যদি নির্বাচনটি হয়েই যায় তাহলে মহামান্য রাষ্ট্রপতি তার মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগের সিচুয়েশনে পড়বেন, বা তিনি পদত্যাগ করবার অভিপ্রায় ব্যক্ত করেছেন। আজ বৃহস্পতিবার 11 ডিসেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অত্যন্ত অপমানিত বোধ করছেন। অপমানিত বোধ করবারই তো কথা। খেয়াল করে দেখুন যে মহামান্য রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে এসছেন মোহাম্মদ ইউনূস। শপথ নিয়ে আসবার পরে কিন্তু একবারও রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করে একবারও মুখ দেখাদেখি পর্যন্ত করেননি। রাষ্ট্রপতির নানান সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছেন, রাষ্ট্রপতির প্রেস উইং বন্ধ করে দিয়েছেন, রাষ্ট্রপতিকে কোনো মিডিয়ায় কথা বলা বা তার সোজা কথা সরকারি মিডিয়া, এই যে বেতার টেলিভিশন, তার কোনো অনুষ্ঠান কাভারেজ করে না।
মানে নানাভাবে বঙ্গভবনকে সীমিত করতে করতে রাষ্ট্রপতির ক্ষমতা তো এমনিতেই সীমিত করতে করতে এমন সীমিত করেছেন যে তিনি এক প্রকার বলতে গেলে বলা যায় যে এই মুহূর্তে বঙ্গভবনের দম বন্ধ করে আছেন। আওয়ামী লীগ সরকার বিদায় হবার পরে সবচেয়ে বিপদগ্রস্ত মানুষটা হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। নিতান্তই কিছু দায় দায়িত্ব আছে, দায় দায়িত্বের কারণে তিনিও এই কথাগুলো বলেছেন রয়টার্সের সাক্ষাৎকারে। দায় দায়িত্বের কারণে তিনি এখনো পর্যন্ত দায়িত্ব পালন করছেন। যদি না করতে হতো তিনি হয়তো আরো আগেই বঙ্গভবন থেকে বিদায় নিতেন। তিনি তার দায়ের জায়গায়, দায়িত্বশীলতার জায়গায় এখনো পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন 2023 সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি পদ ছাড়তে প্রস্তুত বলে জানান। বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি পদত্যাগ করতে আগ্রহী, তবে একই সঙ্গে তিনি যোগ করেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি থাকায় আমি আমার অবস্থান ধরে রাখছি। সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতিকে অবমাননার একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির সরকারি প্রতিকৃতি সরিয়ে নেওয়ার ঘটনাকে তিনি গভীর অপমান হিসেবে দেখেন। তিনি বলেন, রাষ্ট্রপতির প্রতিকৃতি সমস্ত কনসুলেট, দূতাবাস ও হাই কমিশনে ছিল এবং এটি এক রাতে মুছে ফেলা হয়েছে। মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়েছে। এই বিষয়ে তিনি ইউনুসকে চিঠি লিখলেও কোনো প্রতিক্রিয়া পাননি বলে জানান মহামান্য রাষ্ট্রপতি। ফেব্রুয়ারির নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাষ্ট্রপতির এই বক্তব্য নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন। নির্বাচনটা যদি হয়ে যায়, খুব স্বাভাবিকভাবে একটা দলীয় সরকার গঠিত হবে, সেই সরকারের একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং সংসদে মহামান্য রাষ্ট্রপতিকে সংসদে অভিশংসনী করবেন। তার পদত্যাগ করা বা না করা, নির্বাচনটা যদি করে ফেলতে পারে ইউনূস সরকার, তাতে কিছু যায় আসে না। কিন্তু রাষ্ট্রপতি সত্যিকার অর্থে মানে করুণ একটা অবস্থায়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায় মনে হয় আছেন রাষ্ট্রপতি হিসেবে তিনি। এবং আমরা জানি না, আসলে এখনো পর্যন্ত জানি না এই করুণ অবস্থা, এই খারাপ অবস্থায় তাকে আসলে বিদায় নিতে হয় কিনা।